এশিয়া কাপে শিরোপা ধরে রাখার প্রত্যয় নিয়ে দেশ ছাড়ল বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াই প্রাথমিক লক্ষ্য ম্যানেজমেন্টের, স্বপ্ন হ্যাটট্রিক শিরোপার। ঘরোয়া ক্রিকেটে ডাবল পূর্ণ করল রংপুর বিভাগ। টি-20-র পর জাতীয় ক্রিকেট লিগের লঙ্গার ভার্সনে চ্যাম্পিয়ন আকবর আলীর দল। ৮ বছর পর বিপিএল উদ্বোধনী ম্যাচ ফিরছে লাক্কাতুরায়। মাঠ প্রস্তুত চলছে শেষ মুহূর্তের কার্যক্রম। ভালো উইকেটে দুর্দান্ত ওপেনিংয়ের প্রত্যাশায় সিলেটবাসী। এবং 2 ম্যাচ পর ইউসিএলে জয়ের দেখা পেল বার্সেলোনা। কুন্দের জোড়া গোলে ফ্র্যাঙ্কফুর্টকে 2-1 ব্যবধানে হারালো কাতালানরা। রাতে রিয়াল মাদ্রিদ ম্যান সিটি হাই ভোল্টেজ ম্যাচ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ। শুরুতেই ক্রিকেট প্রসঙ্গ। ডিফেন্ডিং চ্যাম্পিয়নের তকমা ধরে রাখার মিশনে সংযুক্ত আরব আমিরাত গেল বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। টানা তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে দলকে সর্বোচ্চ প্রস্তুত করেছে নাভিদ নেওয়াজের টিম ম্যানেজমেন্ট। বি গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠবে ইয়াং টাইগাররা, এমনটাই বিশ্বাস বোলিং কোচ ডলার মাহমুদের। 2023-এর পর 2024 পরপর দুটি এশিয়া কাপ জয়। যুবাদের এই আসরে বাংলাদেশ এখন সবার সেরা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এবার মিশন হ্যাট্রিক শিরোপার। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এদিন সকাল সকাল সংযুক্ত আরব আমিরাত গেল আজিজুল হাকিম তামিম বাহিনী। এর আগের দিন মিরপুরে ফটো সেশন করেছে পুরো দল। এবার প্রথমবারের মতো অনূর্ধ্ব 19 দলের সঙ্গে এশিয়া কাপ সফরে সাবেক ক্রিকেটার ডলার মাহমুদ। দল নিয়ে বড় স্বপ্ন দেখছেন এই কোচ। শিরোপা জয়টা লক্ষ্য হলেও তার চাওয়া শিষ্যরা যেন সেখানেও কাজটা করতে পারেন ঠিকঠাক মতো। এক্সপেকটেশন তো আছে ভালো করার, কিন্তু আমরা ম্যাচ বাই ম্যাচ যেতে চাই। যদি ভালো শেষ করতে পারি অবশ্যই ভালো হবে। তবে আমরা চ্যাম্পিয়নশিপের থেকে আমরা প্রসেস ফলো করতেছি, যাতে করে আমরা একটা ভালো প্রসেসে আগাইতে পারি। দিন শেষে হয়তো বা যদি আমাদের কাছে রেজাল্ট হয় সেটা ভালো হবে। এবারের যুব এশিয়া কাপে বি গ্রুপে বাংলাদেশ, প্রতিপক্ষ আফগানিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল। লঙ্কান আফগানদের সম্পর্কে বেশ ভালোই জানা লাল সবুজের। কোয়ালিফায়ার খেলে সুযোগ পাওয়া নেপালকে নিয়ে আছে কিছুটা চিন্তা। তবে ডলারের বিশ্বাস, গ্রুপ পর্ব থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলবে তার দল। সবার সঙ্গে কম বেশি খেলেছি, শুধুমাত্র যারা কোয়ালিফাই করেছে টিমটা বাদে। তো দুইটা টিম সম্বন্ধে আমাদের আইডিয়া আছে। হ্যাঁ, গ্রুপ বলবো যে তুলনামূলক স্ট্রং আছে। আমরা আফগানিস্তানের সঙ্গেও খেলেছি, শ্রীলঙ্কার সাথে খেলেছি। হোপফুলি যদি আমাদের প্ল্যান অনুযায়ী খেলতে পারি, প্লেয়াররা এক্সিকিউট করতে পারে, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে। শনিবার আফগানিস্তানের বিপক্ষে আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। 15 ও 17 ডিসেম্বর লড়াই নেপাল ও শ্রীলঙ্কার বিপক্ষে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। তৃতীয়বারের মতো জাতীয় ক্রিকেট লিগের শিরোপা জিতল রংপুর বিভাগ। বরিশাল ও সিলেট বিভাগের ম্যাচ ড্র হওয়ায় নিশ্চিত হয় আকবর আলীর দলের শিরোপা। টি-20-র পর এবছর লঙ্গার ভার্সনের ট্রফিও জিতল রংপুর। 4 ম্যাচে 29 উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছেন রংপুরের পেসার মুকিদুল মুগ্ধ। রংপুর বিভাগের 27তম জাতীয় ক্রিকেট লিগের শিরোপা অনেকটা নিশ্চিত হয়েছিল সোমবারই। 3 দিনেই তারা দাপটের সঙ্গে হারায় খুলনাকে। এরপরও ছিল অপেক্ষা। রাজশাহীতে লড়ছিল বরিশাল ও সিলেট বিভাগ। জিতলেই চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল সিলেটেরও। তাই তো মাঠে এসে রংপুর বিভাগের সবার নজর মোবাইল ফোনের স্ক্রিনে কি হচ্ছে সিলেট বরিশাল ম্যাচে। শেষ পর্যন্ত অভাবনীয় কিছু করতে পারেনি সিলেট। ম্যাচ ড্র হওয়ায় পরন্ত বিকেলে ভিন্ন এক আবহ বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। টি-20 শিরোপা জয়ের 2 মাসের মধ্যেই এবার জাতীয় ক্রিকেট লিগের 4 ডে টুর্নামেন্টের ট্রফি জিতল নাসির নাইম ইসলামদের রংপুর বিভাগ। একসঙ্গে 2 ট্রফি নিয়ে উৎসবে মেতে ওঠেন রংপুর বিভাগের ক্রিকেটাররা। এর আগে এই কীর্তি ছিল শুধু রাজশাহী বিভাগের। একই বছর ঘরোয়া লিগের টি-20 ও ফার্স্ট ক্লাস টুর্নামেন্টের শিরোপা জয়। এবার সেখানে যোগ হলো রংপুরের নাম। 7 ম্যাচে 31 পয়েন্ট নিয়ে জাতীয় লিগের তৃতীয় শিরোপা জিতল রংপুর। আর 3 পয়েন্ট কম নিয়ে সিলেটকে সন্তুষ্ট থাকতে হয় রানার্স আপ হয়ে। অনেক হার্ডওয়ার্কের পরে এই ট্রফিটা আসে, সেই জন্য এই ট্রফিটা আমার মনে হয় শুধু আমাদের কাছে না, প্রত্যেকটা টিমের কাছে খুব স্পেশাল, এবং প্রত্যেকটা টিমই চায় এই ট্রফিটা যারা উইন করতে পারে। এই সিজনে টি-20 চ্যাম্পিয়ন হয়েছি, তো আমরা চাচ্ছিলাম যে 4 ডেতেও যাতে আমরা চ্যাম্পিয়ন হই। যদি 1 ডেটা হইতো তাহলে আর একটু ভালো হইতো, যে তাহলে 3টা ফরম্যাটে হয়তো বা আমরা
চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করতাম। আকবর আলীর জন্য এ বছরটা বিশেষ হয়ে থাকবে। লাল সবুজদের হয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে দলকে শিরোপা জেতাতে না পারলেও রংপুরের হয়ে জিতেছেন 2 শিরোপা। যুব বিশ্বকাপ জয়ী অধিনায়কের জন্য যা বিশেষ। আপনি যত ট্রফি জিতেন না কেন প্রত্যেকবারই আপনার চ্যাম্পিয়নশিপের জন্য একদম আপনি নতুনভাবে এক্সাইটেড থাকেন, তো সেম এক্সাইটমেন্ট কাজ করছে। প্রত্যেকটা প্লেয়ার যেভাবে কমিটমেন্ট শো করছে টিমের প্রতি, তো এটারই ফল আসলে। ওভারঅল আমরা এজ এ গ্রুপ খুব ভালো পারফর্ম করি, তো সেটাই আসলে কন্টিনিউ করে যেতে চাবো। 7 রাউন্ডের খেলায় মাত্র 4টিতে একাদশে ছিলেন পেসার মুকিদুল মুগ্ধ। রংপুরের শিরোপা জয়ের অন্যতম নায়ক এই পেসার 8 ইনিংসে 13 গড়ে তুলে নিয়েছেন 29 উইকেট। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মুগ্ধ, জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরস্কারও। নিজের টিমের জন্য করতে পারলে অনেক ভালো লাগে। তো এটা আমার ফার্স্ট ম্যান অফ দ্য টুর্নামেন্ট। আমি অনেক লাকি বলবো নিজেকে। আর আমি টিমের জন্য যেহেতু করতে পারছি, এই জন্য সব থেকে ভালো লাগতেছে আমার। চ্যাম্পিয়ন হয়ে প্রাইজ মানি হিসেবে 30 লাখ টাকা পেয়েছে রংপুর বিভাগ। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। দ্বিতীয়বারের মতো ঢাকার বাইরে সিলেট পর্ব দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসর। টি-20-র ধুম ধারাক্কা টুর্নামেন্টের জন্য সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন অপু বণিক, ছবি তুলেছেন নওশাদ আহমেদ চৌধুরী। দীর্ঘ 8 বছর পর আবারও সিলেট থেকে শুরু হতে যাচ্ছে বিপিএল। বেড়েছে ম্যাচের সংখ্যাও। এবার নতুন নামে নতুন মালিকানায় বিপিএল এ অংশ নেবে সিলেট ফ্র্যাঞ্চাইজিও। আমাদের সিলেটে এবার উদ্বোধনী ম্যাচটা হচ্ছে, এটা আমাদের জন্য এক প্রাপ্তির ব্যাপার। দর্শক হিসাবে তো প্রত্যাশা আছে আমরা ম্যাচ জিততাম। 26 ডিসেম্বর স্বাগতিক সিলেট টাইটান্সের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএল এর 12তম আসর। মাত্র 2 সপ্তাহ বাকি টুর্নামেন্ট শুরু হওয়ার। মাঠ প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন গ্রাউন্ডস কর্মীরা। বোর্ড ডিরেক্টর যে আছেন রাজ শামস ভাই সিলেটের, ওনাকে ধন্যবাদ দিতে যাচ্ছি। উনি আসার পরেই আসলে আমাদের সিলেটের ক্রিকেটে একটা আলাদা একটা গতি নিয়ে আসছেন উনি। বিপিএলে সিলেটে প্রচুর দর্শক সমাগম হবে এবং এর জন্য মাঠের প্রস্তুতি খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছে। একসময় জনপ্রিয়তায় আইপিএল এর পরই ছিল বিপিএল, তবে নানা বিতর্কে বদলেছে সেই প্রেক্ষাপট। ফিক্সিং কেলেঙ্কারি ও অব্যবস্থাপনায় টুর্নামেন্ট নিয়মিত মাঠে গড়ানো নিয়েও ছিল শঙ্কা। তবে আমিনুল ইসলাম বুলবুল বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পরই শুরু হয়েছে বিপিএলকে নতুনভাবে সাজানোর উদ্যোগ। ফিক্সিংটা আশা করি বিপিএল এর যারা আয়োজক আছে এটা কভার করবেন আর কি, যেন সুন্দর একটা বিপিএল আমাদেরকে উপহার দেন। ফিক্সিং নিয়ে আর বিতর্ক নয়। ক্রিকেট প্রেমীরা এবার মাঠে চান স্বচ্ছ ক্রিকেট। জমকালো আসরে মাঠ মাতাবেন বড় তারকারা। সবার প্রত্যাশা এমনটাই। সব বিতর্ক পেছনে ফেলে এবার মাঠে ফেরাতে চায় দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগের হারানো মহিমা। সিলেটে উদ্বোধনী পর্ব, আর রঙিন উদ্বোধন এবং জমজমাট প্রতিযোগিতার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে অপু বণিক, সময় সংবাদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলছেন উপদেষ্টা তৌহিদ হোসেন। সরাসরি যাচ্ছি সেখানে। আমরা কি করতে পারি বলুন? না, কি করণীয় সেটা আপনি করণীয় তেমন কিছু আসলে নেই, কারণ ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে। রাজি না হলে আসলে তো করার কিছু না, আমরা রাজি করানোর চেষ্টা করতে থাকতে পারি। একজন প্লিজ, একজন রাজি করানোর চেষ্টা করছে। আমরা রাজি করানোর চেষ্টা চালিয়ে যেতে পারবো, এইটুকুই, এর চেয়ে বেশি কিছু করতে পারবো। আমেরিকা যে অনেকদিন ধরে আমাদেরকে ডিসোনিয়ার সিগনেচার মানে এই এগ্রিমেন্টের জন্য বলছে, এটা আমাদের লেটেস্ট অবস্থান। এটা বরং আর একটু অগ্রগতি হোক, তখন না হয় আপনারা আলোচনা করবে। এটা নিয়ে তো আলোচনা চলছে অনেকদিন যাবত। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী এবং প্রধানমন্ত্রী বলেছে যে ভারতকে বাদ দিয়ে দক্ষিণ এশিয়ায় একটা নতুন জোট তারা করতে চায়। তো এই বিষয়ে বাংলাদেশ জানে কিনা ও বাংলাদেশের অবস্থান একটু জানতে। এটা উনি যে বলেছেন পত্রিকাতে আমরাও দেখেছি, এটুকুই আপাতত। এটা তো প্রথম প্রস্তাব, সেটা সেই গ্রুপিংটা বাস্তব হতে হবে, কারণ ভারতকে বাদ দিয়ে নেপাল বা ভুটানের পক্ষে কি আসলে পাকিস্তানের সাথে কোনো একটা গ্রুপিং করা সম্ভব? আমাদের কথা বাদ দিন, আমাদের পক্ষে সম্ভব। থিওরিটিক্যালি যদি আমরা ধরি আমাদের পক্ষে সম্ভব, ভারত বা নেপাল বা ভুটানের পক্ষে তো সম্ভবই না, কারণ তাদের পক্ষে অ্যাক্সেসই নাই ওদের কিছু। কাজেই এটা উনি একটা কথা বলেছেন, এটা কোনো এক কালে হয়তো কোনো একদিন হয়তো এটা নিয়ে অগ্রগতি হতেও পারে, বাট এই মুহূর্তে আমি এর চেয়ে বেশি কিছু বলার মতো অবস্থা নেই, কারণ এটা আমরা যা শুনেছি এই পর্যন্ত।
শেখ হাসিনার থার্ড কান্ট্রি রিসেটলমেন্ট নিয়ে একটা আলোচনা চলছে, বিশেষ করে ভ্লাদিমির পুতিনের ভারত সফরের পরে এই আলোচনাটা একটা নতুন পাখা গজিয়েছে। এই সম্পর্কে কোনো আপডেট আছে কিনা একটু আপনাদের কাছে সেটা একটু বলেন। দ্বিতীয়ত হচ্ছে ইউরোপের অনেকগুলো অ্যাম্বাসাডার একসঙ্গে এসে আপনার দায়িত্ব নেওয়ার পরে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছিল, তারপরে আপনারা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলেছিলেন যে ইউরোপের বিভিন্ন দেশের ভিসা যেগুলো আমাদের দিল্লি থেকে নিতে হয় সেগুলো আমাদের শিক্ষার্থীরা বা পর্যটকরা এখান থেকে নেবে, এটা আমি 9 মাস আগের কথা বলছি, সেইটা আসলে কি হলো? বা তারপরে যে ভিসাটা একেবারেই তো ওই দেশের সিদ্ধান্তের প্রশ্ন। আমরা তাদেরকে পারসুয়েট করার চেষ্টা করতেছি যে, যেমন আমি বললাম যে কাউকে বলছি যে তোমাদের সাথে অনেক ভিসা আদান প্রদান হয়, তোমরা একটা ছোট্ট মিশন খোলো এখানে, অথবা বলছি যে অন্যান্য দেশে অ্যালাউ করো, যেমন কোনো দেশে অ্যালাউ করছে কিন্তু সেই দেশেও তো আমাদের কারণে এই ভিসা রেস্ট্রিকশন হচ্ছে, কাজেই তাদেরকে তো আমি দোষারোপ করতে পারি না। এখানে মিশন খুললে আমাদের জন্য একটু সহজ হতো, তবে মিশন খোলা যেটা বললাম যে অনেক দীর্ঘ সময় সাপেক্ষ ব্যাপার, এমনকি আমরা যখন কোনো মিশন খুলতে যাই কোনোখানে সিদ্ধান্ত নেওয়ার পরেও অনেক সময় লাগে, আর সিদ্ধান্ত নেওয়াও খুব সহজ না, কারণ এর সাথে আর্থিক বিষয়ে জড়িত। মিশন খুলতে যাবে ওদের ফরেন মিনিস্ট্রি, টাকা যদি না দেয় ফাইন্যান্স মিনিস্ট্রি তাহলে কিন্তু খুলতে পারবে না। আমাদেরও এক্স্যাক্টলি তাই অবস্থা। আমাদের অনেকগুলি মিশন কিন্তু প্রাথমিক অ্যাপ্রুভাল হয়ে আছে, কিন্তু আমরা যেহেতু ফাইন্যান্স থেকে আর্থিক অনুমোদন পাইনি এবং সেটা আমরা রিকগনাইজ করি যে এই মুহূর্তেই সম্ভব না। আজারবাইজান এখানে একটা কনসুলেট খুলবে এরকম আশা করছি আমরা, দেখা যাচ্ছে। আমার ওই প্রশ্নটা থার্ড কান্ট্রি রিসেটলমেন্ট শেখ হাসিনা, এটাও তো আমার কিছু করার নেই, বাংলাদেশেও খুব বেশি কিছু করার নেই। আমরা তো চাই যে উনি ফেরত আসুন। না, আমি ওরকম কিছু জানি, তবে শুনেছি আপনারা যেরকম শুনেছেন এরকম। আমি বলতে আমার একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে 8 জন মুক্তিযোদ্ধা কলকাতায় সম্ভবত 16 ডিসেম্বর বা বিজয় দিবস প্রতি বছরই যান, প্রতি বছর যান, এর সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইনভলভমেন্ট কেমন, নাকি এটা আর্মি? না, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের তেমন কোনো ইনভলভমেন্ট নেই। আমি আবার আজকে মানবাধিকার দিবস জাতিসংঘে, সেখানে বলতে চাই জাতিসংঘের মানবাধিকার ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের খবর, ন্যু ক্যাম্পে ফেরার দিনে পিছিয়ে পড়েও জয় তুলে নিয়েছে বার্সেলোনা। আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টকে 2-1 গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিক বাহিনী। জোড়া গোল জুলস কুন্দের। রাতের আরেক ম্যাচে শেষ মুহূর্তের গোলে আনন্দে ভাসল লিভারপুল, ইন্টার মিলানকে হারালো 1-0 ব্যবধানে। গুনে গুনে 2 বছর পর হাজারো সমস্যা সমাধান করে স্থানীয় প্রশাসনের একের পর এক আবদার মিটিয়ে অবশেষে চ্যাম্পিয়ন্স লিগ ন্যু ক্যাম্পে, বার্সেলোনার ঘরের মাঠে। কিন্তু লা লিগায় উঠতে থাকা দলটাই ছিল না কোনো স্বস্তির ছাপ। ক্লাব ব্রুগের বিপক্ষে ড্র আর চেলসির বিপক্ষে হারে আত্মবিশ্বাস ছিল তলানিতে। তার উপর আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে এ মাঠের শেষ দেখায়ও ছিল হারের দুঃস্মৃতি। এত নেতিবাচক ইস্যু সামনে নিয়ে মাঠে আধিপত্য দেখানো সহজ কথা নয়। শুরুতে সেটা পারেওনি বার্সেলোনা। মাঝমাঠ গুছিয়ে নিতে ভালোই সময় লেগে যায় কাতালোনিয়ানদের, আর সেই সুযোগটা কড়াই গন্ডায় বুঝে নেয় ফ্রাঙ্কফুর্ট। 21 মিনিটে নিজেদের প্রথম অন টার্গেট শট থেকে এগিয়ে যায় সফরকারীরা। হাইলাইন ডিফেন্সের কাফফারা দেয় বার্সেলোনা, স্কোর করেন আনসগান আউফ। প্রথমার্ধে বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও সমতায় ফেরা হয়নি বার্সেলোনার। লেভানডস্কি, রাফিনিয়া, মার্টিনো কেউই বল রাখতে পারেননি লক্ষ্যে। শেষ পর্যন্ত পিছিয়ে থেকে বিরতিতে যায় হ্যান্সি ফ্লিক বাহিনী। ফিরে এসে অন্য দল বার্সা 3 মিনিটের মধ্যে দারুণ সুযোগ পেয়ে যান বদ্রিনামা রাশফোর্ড, কিন্তু তার পাসটাকে কাজে লাগাতে পারেননি রাফিনিয়া। সে যাত্রায় না হলেও পরের বার আর মিস হয়নি রাশফোর্ডের। 50 মিনিটে ইংলিশম্যানের বাদিক থেকে করা ক্রসে দারুণ এক হেডে দলকে সমতায় ফেরান জুলস কুন্দে। কিছু বুঝে ওঠার আগেই দলকে লিডটাও এনে দেন তিনি। এবার লামিন ইয়ামালের ক্রসে আরেকটা হেড, সেটাও ফ্রাঙ্কফুর্টের জালে। 3 মিনিটের ম্যাজিকে উলটপালট জার্মান ক্লাবটি। শেষ পর্যন্ত 76% বল পজিশন ধরে রেখে এই 2 গোলেই স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। 6 ম্যাচ শেষে 10 পয়েন্ট নিয়ে তাদের অবস্থান এখন 14তম। রাতের আরেক ম্যাচ ছিল মোহাম্মদ সালাহ আর আর্নে স্লটের ইগল লড়াই। কে জিতবে আর কে হারবে তা দেখার অপেক্ষায় ছিল ফুটবল সমর্থকরা। তাই ম্যাচে মূল প্রতিপক্ষ হয়েও খুব বেশি আবেদন তৈরি করতে পারেন ইন্টার মিলান। সানসিরোতে শুরু থেকেই বেশ সতর্ক ছিল দুই দল। নিজেদের পোস্ট সামলে এরপরই আক্রমণের কৌশল ছিল তাদের, যে কারণে ম্যাচে গতি ছিল বেশ কম। বিরতি থেকে ফিরে খেলার কৌশল বদলান দুই কোচ, কিন্তু এর মাঝেও মেরে ড্রয়ের দিকে এগোচ্ছিল খেলা। তবে সব বদলে যায় একটা ফাউলে। 86 মিনিটে ফ্লোরিয়ান ভির্ৎজকে ট্যাকল করেন বাস্তোনি। প্রথম দফায় না দিলেও ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে দলকে জয়সূচক গোল এনে দেন হাঙ্গেরিয়ান মিডফিল্ডার ডমিনিক সবোসলাই। পারফরমেন্সের মুগ্ধতা না ছড়ালেও আত্মবিশ্বাসের পালে হাওয়া দেওয়ার মতো জয় পেল লিভারপুল। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি হবে ইউরোপের 2 পাওয়ার হাউস রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। এতিহাদে ম্যাচ শুরু রাত 2টায়।
শাবি আলোনসোর অধীনে শুরুটা দুর্দান্ত করেছিল রিয়াল মাদ্রিদ। সমর্থকরা তাই আশায় বুক বাঁধে লা লিগা সহ চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও পুনরুদ্ধার করবে লস ব্লাঙ্কোস। তবে লিগের মাঝ পথে ছন্দপতন, একের পর এক ড্র আর সবশেষ ম্যাচ হেরে শিরোপার রেসে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে পিছিয়ে পড়ে মাদ্রিদ। তাতেই পাহাড় সম চাপে শাবি আলোনসো। গুঞ্জন আছে সিটির বিপক্ষে জয় ভিন্ন অন্য কোনো ফলাফল হলে চাকরি হারাতে পারেন স্প্যানিশ কোচ। অবশ্য টুর্নামেন্টটা চ্যাম্পিয়ন্স লিগ বলেই আশা দেখছেন সমর্থকরা। ইউসিএল এর রাজারা চলতি মৌসুমে 5 ম্যাচে 4 জয়ে গ্রুপ পর্বের শুরুটা করেছে দুর্দান্ত। তবে এবার সামনে কঠিন প্রতিপক্ষ এতিহাদে তাদের লড়তে হবে ম্যান সিটির বিপক্ষে। শুধু প্রতিপক্ষের সামর্থ্য নয়, ম্যাচের আগে রিয়াল কোচের চিন্তা বাড়িয়েছে ইনজুরি। আগে থেকে ইনজুরিতে ছিলেন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, ডিন হুইসেন, কারভাহাল, মেন্ডিরা। সেখানে নতুন করে যুক্ত হয়েছেন এডার মিলিতাও ও কামাবিঙ্গা। তবে রিয়াল কোচকে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে কিলিয়ান এমবাপের ধারাবাহিক পারফরমেন্স। সান্তিয়াগো বার্নাব্যুতে যা হয়েছে তা ভুলে যেতে চাই। আমাদের মাথায় এখন একটাই চিন্তা, কিভাবে সিটিকে হারানো যায়। ভিনিসিয়াস, আর্দা গুলার, বেলিংহাম, চুয়ামেনিরা থাকবেন শুরুর একাদশে। 2 রাইট ব্যাক ইনজুরিতে পড়ায় সেখানে দায়িত্ব সামলাবেন ভালভার্দে। মিলিতাও ছিটকে পড়ায় কপাল খুলেছে রাউল অ্যাসেন্সিওর। তার সঙ্গে থাকবেন রুডিগার ও কারেরাস। শুরুর একাদশে দেখা যেতে পারে রদ্রিগোকে। অন্যদিকে ইউসিএল এর সবশেষ ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে ম্যানচেস্টার সিটি। শীর্ষ 8-এ জায়গা করে নিতে এই ম্যাচে যে কোনো মূল্যে জয় চান পেপ গার্দিওলা। প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ সম্পর্কে ভালোই জানা সিটি কোচের। 2022 ও 24 সালে তাদের কাছেই হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় পড়েছিল সিটিজেনরা। রিয়াল মাদ্রিদ সবসময় কঠিন প্রতিপক্ষ। তারা ইউরোপের সেরা দল। তাদের বিপক্ষে ম্যাচ সহজ নয়। এই ক্লাবটাকে আমি দীর্ঘদিন ধরে চিনি। হয়তো তারা বাজে সময় কাটাচ্ছে, তবে শাবির দুর্দান্ত কোচ, সে এ দলকে আবারও সঠিক পথে নিয়ে আসবে। তবে আমরাও জয় চাই। ছেলেরা সবাই ফিট আছে, আশা করি একটা ভালো ম্যাচ হবে। দুর্দান্ত ছন্দে আছেন আর্লিং হল্যান্ড, ফোডেন, ডোকু, রেইন্ডার্স, সিলভারাও থাকবেন শুরুর একাদশে। সিটির ডিফেন্স সামলাবেন ভার্দিওল ও ডিয়াজরা। পরিসংখ্যান কথা বলছে রিয়ালের পক্ষে। মুখোমুখি শেষ 4 দেখায় একটিতেও জয় পায়নি সিটি। এতিহাদে এবার সে আক্ষেপ মেটাতে চাইবেন সিটিজেনরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। মেজর লিগ সকার আর লিওনেল মেসি মানেই যেন রেকর্ড ভাঙা গড়ার খেলা। প্রথমবারের মতো MLS ট্রফি জয়ের পর এবার ক্লাব অধিনায়ক হিসেবে টানা 2 বার মোস্ট ভ্যালুয়েবল ফুটবলারের পুরস্কার পেলেন খুদে জাদুকর। MVP ট্রফি হাতে নিয়ে এদিন নিজের এই কীর্তির জন্য সতীর্থ এবং সমর্থকদের ধন্যবাদ দিলেন লিও। স্পেন তার বুটের কারিশমা দেখে কুর্নিশ করেছে বহু আগে। ক্লাব ফুটবলের পর বিশ্ব ফুটবলও মেনে নিয়েছে তার আধিপত্য। সর্বকালের সেরা তর্কটা থেমে গেছে অন্তত বছর 3 আগে। ফুটবল বিশ্বের সমস্ত অর্জন গড়িয়েছে তার বুটের তলায়। এবার উত্তর আমেরিকাতেও উড়ল মেসি বন্দনার পতাকা। মেজর লিগ সকার ইতিহাসে প্রথম ক্লাব অধিনায়ক হিসেবে হাতে তুলে নিলেন টানা 2 বছর মোস্ট ভ্যালুয়েবল ফুটবলারের খেতাব। কার্লোস ভালদেরামা, কার্লোস রুইজ, রবি কিন, ডেভিড ভিয়া, কার্লোস ভেলা নামগুলো যদি শুনে থাকেন তাহলে আপনার ফুটবলের স্মৃতি আরও একটু তাজা করে দিচ্ছি একটা ইনফরমেশনে। মেসির আগে MLS MVPর ট্রফি উঠেছিল তাদের হাতেও, কিন্তু টানা 2 বছর এই স্বপ্ন দেখতে পারেননি আর কেউ। যা স্বপ্ন নয়, বাস্তবে করে দেখিয়েছেন লিওনেল আন্দ্রেস মেসি। শুধু তাই নয়, এই ঘটনা উত্তর আমেরিকার স্পোর্টস ইতিহাসেও বড্ড বিরল। মেজর লিগ বেসবলে সোহিহি ওথানি, নিউ ইয়র্ক ইয়াঙ্কিসের অ্যারন জাজ, NBA-তে লাস ভেগাসের উইলসন, ডেনভার নিকোলা, অ্যারন রজার্স, অ্যালেক্স ওভেকিনদের পর MLS-এ এবার নাম লেখালেন মেসি। এমভিপির ভোটিংয়েও নতুন ইতিহাস গড়েছেন লিও। সাংবাদিকদের 83% ভোট পেয়েছেন এলেমটেন, প্লেয়ারদের 56% মনে করেছেন এই পুরস্কারের যোগ্য মেসি, আর ক্লাবগুলোর কোচদের ভোট পড়েছে 73% মেসির পক্ষে। সব মিলিয়ে 70.43% ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো এমভিপি হয়েছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। আর তার পরের স্থানে থাকা ফুটবলার পেয়েছেন মাত্র 11% ভোট। আমি এ অর্জনে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যে কোনো ব্যক্তিগত পুরস্কার পেতেই ভালো লাগে, কিন্তু আমি চাই এই আনন্দ আমার সতীর্থ এবং ম্যানেজমেন্টের সঙ্গে ভাগ করে নিতে। আমি খুবই সৌভাগ্যবান, এ মৌসুমে গোল্ডেন বুটও জিতেছি। আমার সতীর্থরা মাঠে সাহায্য না করলে এটা কখনোই সম্ভব হতো না। আমি মেজর লিগ সকারের ইতিহাসের অংশ হতে পেরে আনন্দিত। মেজর লিগ সকারে এই মৌসুমে 48টা গোলে অবদান রেখেছেন এলেমটেন। 29টা গোলের সঙ্গে গোল করতে সহযোগিতা করেছেন 19 বার, যা লিগের ইতিহাসে 4র্থ সর্বোচ্চ গোলের রেকর্ড। প্রথমবারের মতো ইন্টার মায়ামিকে জিতিয়েছেন লিগ শিরোপা। প্রথম ফুটবলার হিসেবে এক মৌসুমে 10 ম্যাচে 1-এর অধিক গোল করার কৃতিত্ব অর্জন করেছেন তিনি। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময় সঙ্গে থাকবেন ইমদাদুল হক। সাজিদ, আপনাকে ধন্যবাদ।
দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।